অটল বিহারী বাজপেয়ী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির বিজেপির একজন সিনিয়র নেতা, যিনি ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে 3বার দায়িত্ব পালন করেছেন। অটল বিহারী বাজপেয়ী 25 ডিসেম্বর 1924 সালে জন্মগ্রহণ করেন। তিনি হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। 1996 সালে তিনি প্রথমবারের মতো মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম ব্যক্তি হিসেবে তিনি ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরে থেকে পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 1998 সালে রাষ্ট্র ক্ষমতায় আসা 13 মাস পর 1999 সালের এপ্রিল মাসে জয়ললিতা অটলজি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে আস্থা ভোটে মাত্র 1 ভোটের ব্যবধানে হেরে তার সরকারকে পদত্যাগ করতে হয়। একজন কবি এবং লেখক হিসেবেও তিনি বিখ্যাত ছিলেন। তিনি 5 দশকেরও বেশি সময় ধরে ভারতের জাতীয় সংসদের সদস্য ছিলেন, যার মধ্যে 10 বার তিনি নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় নির্বাচিত হন এবং 2 বার উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় নির্বাচিত হন। তিনি 2009 সাল পর্যন্ত লোকসভায় লখনৌ থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অবসর গ্রহণ করেন। তিনি ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, যেখানে 1968 থেকে 1972 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন। তার শাসনামলে ভারত 1998 সালে পোখারানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। বাজপেয়ী পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে চেয়েছিলেন, তাই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে সাক্ষাৎ করার জন্য বাসে করে লাহোর ভ্রমণ করেন। 1999 সালে পাকিস্তানের সাথে কার্গিল যুদ্ধের পর তিনি প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেন। এজন্য তাকে আগ্রায় একটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। 2014 সালে মোদী সরকার তার জন্মদিন অর্থাৎ 25শে ডিসেম্বরকে সুশাসন দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করে। 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত করে। প্রাথমিক জীবন এবং শিক্ষা। বাজপেয়ী 1924 সালের 25শে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা কৃষ্ণদেবী ও পিতা কৃষ্ণবিহারী বাজপেয়ী। তার বাবা তাদের নিজ শহরে একটি স্কুলের শিক্ষক ছিলেন। তার পিতামহ শ্যামলাল বাজপেয়ী উত্তরপ্রদেশের আগ্রা জেলার বাতেশ্বর গ্রামে তার পৈতৃক গ্রাম থেকে গোয়ালিয়রের কাছে মোরেনায় চলে এসেছিলেন। বাজপেয়ী গোয়ালিয়রের সরস্বতী শিশু মন্দিরে পড়াশোনা শুরু করেন। 1934 সালে তার বাবা প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর 1934 সালে তিনি উজ্জয়িনী জেলার বারনগরের অ্যাংলো ভার্নাকুলার মিডল এভিএম স্কুলে ভর্তি হন। পরবর্তীকালে তিনি গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজে, বর্তমানে মহারানী লক্ষ্মীবাঈ গভর্নমেন্ট কলেজ অফ এক্সেলেন্স, হিন্দি, ইংরেজি ও সংস্কৃতে বিএ ডিগ্রির জন্য পড়াশোনা করেন। তিনি কানপুরের ডিএভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। স্বাধীনতা আন্দোলন। আর্য সমাজ আন্দোলনের যুব শাখা আর্য কুমার সভায় যোগদানের মধ্য দিয়ে গোয়ালিয়রে তার সক্রিয়তা শুরু হয়, যেখানে তিনি 1944 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি 1939 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস একটি স্বয়ংসেবক বা স্বেচ্ছাসেবক হিসাবে যোগদান করেন। বাবা সাহেব আপ্তে দ্বারা প্রভাবিত হয়ে তিনি 1940 থেকে 1944 সাল পর্যন্ত আরএসএসের অফিসার্স ট্রেনিং ক্যাম্পে যোগ দেন। তিনি 1947 সালে প্রচারক, পূর্ণ সময়ের কর্মীর জন্য আরএসএস পরিভাষা হয়ে ওঠেন। তিনি ভারত বিভাজনের কারণে আইন অধ্যয়ন ছেড়ে দেন। তাকে একজন বিস্তারক, একটি পরীক্ষামূলক প্রচারক হিসাবে উত্তরপ্রদেশে পাঠানো হয় এবং পরপরই তিনি দীনদয়াল উপাধ্যায়ের রাষ্ট্রধর্ম, একটি হিন্দি মাসিক, পঞ্চজানিয়া, একটি হিন্দি সাপ্তাহিক এবং দৈনিক স্বদেশ এবং বীর অর্জুন পত্রিকায় কাজ শুরু করেন। 1942 সালে মাত্র 16 বছর বয়সে বাজপেয়ী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএসের সক্রিয় সদস্য হয়েছিলেন। যদিও আরএসএস ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল, তবুও 1942 সালের আগস্ট মাসে বাজপেয়ী এবং তার বড় ভাই প্রেমকে ভারত ছাড়ো আন্দোলনের সময় 24 দিনের জন্য গ্রেফতার করা হয়। জনসমাগমের অংশ থাকা অবস্থায় 1944 সালের 27 আগস্ট বাটেশ্বরে জঙ্গিদের অনুষ্ঠানে তিনি অংশ নেননি বলে লিখিত বক্তব্য দেওয়ার পরে তাকে মুক্তি দেওয়া হয়। প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি সারা জীবনে এই অভিযোগকে একটি মিথ্যা গুজব হিসাবে চিহ্নিত করেছেন। প্রাথমিক রাজনৈতিক কর্মজীবন 1947 থেকে 1975। 1951 সালে বাজপেয়ী দীনদয়াল উপাধ্যায় সহ আরএসএসের সঙ্গে যুক্ত একটি হিন্দু ডানপন্থী রাজনৈতিক দল নবগঠিত ভারতীয় গণসংঘের হয়ে কাজ করার জন্য যুক্ত হন। তিনি দিল্লি ভিত্তিক উত্তর অঞ্চলের দায়িত্বে থাকা দলের জাতীয় সম্পাদক হিসাবে নিযুক্ত হন। তিনি এর পরপরই দলীয় নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুগামী এবং সহযোগী হয়ে ওঠেন। 1957 সালের ভারতীয় সাধারণ নির্বাচনে বাজপেয়ী ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি নির্বাচনে মথুরার রাজা মহেন্দ্র প্রতাপের কাছে পরাজিত হন, কিন্তু বলরামপুর থেকে জয়লাভ করেন। লোকসভায় এক বক্তৃতায় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভবিষ্যৎবাণী করেন যে বাজপেয়ী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।
বাজপেয়ী বক্তৃতা মাধ্যমে জনসংঘের নীতির সবচেয়ে বাকপটু হিসাবে খ্যাতি অর্জন করেন। দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুর পর জনসংঘের নেতৃত্ব বাজপেয়ীর কাছে চলে যায়। তিনি ১৯৬৮ সালে জনসংঘের জাতীয় সভাপতি হন ও নানাজি দেশমুখ, বলরাজ মাধক এবং লালকৃষ্ণ আডবাণীর সাথে দল পরিচালনা শুরু করেন। জনতা পার্টি এবং বিজেপি ১৯৭৫ থেকে ১৯৯৫। বাজপেয়ী ১৯৭৫ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বারা আরোপিত অভ্যন্তরীণ জরুরি অবস্থার সময় আরও কয়েকজন বিরোধী দলীয় নেতাসহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে বেঙ্গালুরে বন্দী থাকাবস্থায় বাজপেয়ী খারাপ স্বাস্থ্যের কারণে তার কারাদণ্ডের আবেদন করেন এবং দিল্লির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গান্ধী ১৯৭৭ সালে জরুরি অবস্থা শেষ করেন। বিজেএস সহ বিভিন্ন দলের একটি জোট একত্রিত হয়ে জনতা পার্টি গঠন করে ও ১৯৭৭ সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করে। জোটের নির্বাচিত নেতা মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন। বাজপেয়ী দেশাইয়ের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বাজপেয়ী ১৯৭৭ সালে হিন্দিতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়া প্রথম ব্যক্তি হন। ১৯৭৯ সালে দেশাই এবং বাজপেয়ী পদত্যাগ করার ফলে জনতা পার্টির পতন ঘটে। ভারতীয় জনসংঘের পুরনো কর্মীরা ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি বিজেপি গঠন করতে প্রথম রাষ্ট্রপতি হিসাবে বাজপেয়ীর সঙ্গে একত্রিত হন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শিখ দেহরক্ষীদের দ্বারা হত্যার পরিপ্রেক্ষিতে ১৯৮৪ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও তিনি ১৯৭৭ এবং ১৯৮০ সালে নয়াদিল্লি থেকে নির্বাচনে জিতেছিলেন, বাজপেয়ী নির্বাচনের জন্য তার নিজের শহর গোয়ালিয়রে চলে যান। বিদ্যা রাজদানকে প্রাথমিকভাবে কংগ্রেস আমি প্রার্থী হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। পরবর্তীতে গোয়ালিয়র রাজপরিবারের বংশধর মাধবরাও সিন্ধিয়া শেষ দিনে মনোনয়ন দাখিল করেন। বাজপেয়ী সিন্ধিয়ার কাছে মাত্র ২৯% ভোটের ব্যবধানে পরাজিত হন। বাজপেয়ীর অধীনে বিজেপি জনসংঘের হিন্দু জাতীয়তাবাদী অবস্থান সংযত করে, জনতা পার্টির সাথে যোগাযোগের উপর জোর দেয় এবং গান্ধীবাদী সমাজতন্ত্রের প্রতি সমর্থন প্রকাশ করে। আদর্শগত পরিবর্তনের ফলে বিজেপিকে সাফল্য এনে দেয়নি, বরং ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড কংগ্রেসের প্রতি সহানুভূতি রটাচ্ছে, যার ফলে নির্বাচনে ব্যাপক জয়লাভ করেছে। বিজেপি সংসদে মাত্র ২টি আসন জেতে। নির্বাচনে বিজেপির হতাশাজনক ফলাফলের পর বাজপেয়ী দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগের প্রস্তাব দেন, কিন্তু ১৯৮৬ সাল পর্যন্ত পদে ছিলেন। তিনি ১৯৮৬ সালে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন এবং সংসদে বিজেপি নেতা ছিলেন। ১৯৮৬ সালে লালকৃষ্ণ আডবাণী বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনে বিজেপি কট্টর হিন্দু জাতীয়তাবাদের নীতিতে ফিরে আসে। হিন্দু দেবতা রামের সম্মানে রামের জন্মভূমিতে মন্দির নির্মাণ করার জন্য রাজনৈতিক আন্দোলন জোরদার হয়ে ওঠে। ১৬ শতকের একটি বাবরি মসজিদ ভেঙে অযোধ্যায় মন্দির নির্মাণ করতে চেয়েছিল, যা রামের জন্মস্থান বলে বিশ্বাস করা হতো। এই কৌশলের ফলে বিজেপির ১৯৮৯ সালের সাধারণ নির্বাচনে লোকসভায় ৮৬ আসন জয়লাভ করে। ভিপি সিং সরকারের সমর্থন গুরুত্বপূর্ণ করে তোলে। ১৯৯২ সালের ডিসেম্বর মাসে বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের ভিএইচপি সদস্যদের নেতৃত্বে একদল ধর্মীয় স্বেচ্ছাসেবক মসজিদটি ভেঙে ফেলে। ১৯৫৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত বলরামপুরে শুরু হয়ে বিভিন্ন মেয়াদে তিনি লোকসভার সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বলরামপুর থেকে আবার দায়িত্ব পালন করেন, তারপর ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত গোয়ালিয়র থেকে এবং তারপর ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত নয়াদিল্লি থেকে ও অবশেষে তিনি ১৯৯১ থেকে ২০০৯ পর্যন্ত লখনৌ থেকে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী হিসাবে মেয়াদ ১৯৯৬ থেকে ১৯০৪, প্রথম মেয়াদ মে ১৯৯৬। ১৯৯৫ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিজেপির এক সম্মেলনে বিজেপি সভাপতি আডবাণী ঘোষণা করেন যে বাজপেয়ী আগামী নির্বাচনে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন। বাজপেয়ী নিজে এই ঘোষণায় অসন্তুষ্ট হন বলে জানা গেছে। তিনি এর জবাবে বলেন যে দলের প্রথমে নির্বাচনে জয়লাভ করা প্রয়োজন। বিজেপি ১৯৯৬ সালে সাধারণ নির্বাচনে বাবরি মসজিদ ধ্বংসের ফলে সারা দেশের ধর্মীয় মেরুকরণ দ্বারা সংসদে একক বৃহত্তম দল হয়ে ওঠে। ভারতের রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা বাজপেয়ীকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। বাজপেয়ী ভারতের ১০ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, কিন্তু বিজেপি লোকসভা সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। বাজপেয়ী ১৬ দিন পর পদত্যাগ করেন, যখন এটা পরিষ্কার হয়ে যায় যে সরকার গঠনের জন্য তার যথেষ্ট সমর্থন নেই। দ্বিতীয় মেয়াদে ১৯৯৮ থেকে ১৯৯৯। ১৯৯৬ এবং ১৯৯৮ সালের মধ্যে দুই যুক্ত ফ্রন্ট সরকারের পতনের পর লোকসভা ভেঙে দেওয়া হয় এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালের সাধারণ নির্বাচনে আবার বিজেপিকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। বেশ কিছু রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ গঠনের জন্য বিজেপিতে যোগ দেয় এবং বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। শিবসেনা ছাড়া অন্য কোনো দল বিজেপির হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শ সমর্থন না করায় জোট একটি অস্বস্তিকর অবস্থায় ছিল।
বাজপেয়ীকে সফলভাবে এই জোট পরিচালনার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে, যখন দলের কট্টরপন্থী শাখা এবং আরএসএস থেকে মতাদর্শগত চাপের সম্মুখীন হয়েছে। বাজপেয়ী সরকার 1999 সালের মাঝামাঝি সময় পর্যন্ত 13 মাস স্থায়ী হয়, যখন জয়ললিতা জয়রামের নেতৃত্বে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগ্রাম এআইএডিএমকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। সরকার 17 এপ্রিল 1999 লোকসভায় আনা আস্থা প্রস্তাব ভোটে পরাজিত হয়। যেহেতু বিরোধী দল নতুন সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে অক্ষম, তাই লোকসভা আবার ভেঙে ফেলা হয় এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। পারমাণবিক পরীক্ষা 1998 সালের মে মাসে ভারত রাজস্থানের পোখরান মরুভূমিতে 5টি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালায়। 1974 সালে প্রথম পারমাণবিক পরীক্ষার 24 বছর পরে এটি চালানো হয়। 2 সপ্তাহ পরে পাকিস্তান তার নিজস্ব পারমাণবিক পরীক্ষা দ্বারা সাড়া দেয় এবং 9তম জাতি ঘোষিত হয়। যদিও কিছু দেশ যেমন ফ্রান্স ভারতের রক্ষণাত্মক পারমাণবিক শক্তির অধিকার সমর্থন করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যরা তথ্য, সম্পদ এবং প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তীব্র আন্তর্জাতিক সমালোচনা এবং বিদেশি বিনিয়োগ এবং বাণিজ্য ক্রমাগত পতন সত্ত্বেও পারমাণবিক পরীক্ষা অভ্যন্তরীণভাবে জনপ্রিয় ছিল। প্রকৃতপক্ষে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভারতকে তার পারমাণবিক ক্ষমতাকে অস্ত্র থেকে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছে। ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অবশেষে মাত্র 6 মাস পর প্রত্যাহার করা হয়। লাহোর সম্মেলন 1998 সালের শেষের দিকে এবং 1999 সালের প্রথম দিকে বাজপেয়ী পাকিস্তানের সঙ্গে একটি পূর্ণ মাপের কূটনৈতিক শান্তি প্রক্রিয়ার জন্য প্রচেষ্টা শুরু করেন। 1999 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লি লাহোর বাস সার্ভিসের ঐতিহাসিক উদ্বোধন করেন। বাজপেয়ী কাশ্মীর বিবাদ এবং পাকিস্তানের সাথে অন্যান্য দ্বন্দ্ব স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে একটি নতুন শান্তি প্রক্রিয়া শুরু করেন। ফলশ্রুতিতে লাহোর ঘোষণা সংলাপ, বাণিজ্য সম্পর্ক এবং পারস্পরিক বন্ধুত্বের অঙ্গীকার করে এবং দক্ষিণ এশিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে পরিকল্পনা শুরু করে। এর ফলে 1998 সালের পারমাণবিক পরীক্ষা সৃষ্ট উত্তেজনা শুধু 2 দেশের মধ্যেই নয়, দক্ষিণ এশিয়া এবং বাকি বেশিও উত্তেজনা কমিয়ে দেয়। এআইএডিএমকে থেকে প্রত্যাহার জোট এআইএডিএমকে ক্রমাগত জোট থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছিল এবং জাতীয় নেতারা বারবার দিল্লি থেকে চেন্নাই উড়ে এআইএডিএমকে সাধারণ সম্পাদক জয়ললিতা জয়রামকে শান্ত করার জন্য উড়ে গিয়েছিলেন। যাই হোক, 1999 সালের মে মাসে এআইএডিএমকে সরিয়ে এনডিএকে সাথে নিয়ে এবং বাজপেয়ী প্রশাসন 1999 সালের অক্টোবর নতুন নির্বাচন স্থগিত করে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুলতবি করা হয়। কার্গিল যুদ্ধ 1999 সালের মে মাসে কিছু কাশ্মীরি রাখাল কাশ্মীর উপত্যকায় জঙ্গি এবং উর্দিবিহীন পাকিস্তানি সৈন্যদের অনেকের সরকারি পরিচয় এবং পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব অস্ত্রসহ উপস্থিতি লক্ষ্য করে, যেখানে তারা সীমান্ত পাহাড় এবং মানববিহীন সীমান্ত চৌকির নিয়ন্ত্রণ গ্রহণ করে। আক্রমণটা কার্গিল শহরের চারপাশে কেন্দ্রীভূত ছিল, কিন্তু এছাড়াও সিয়াচেন হিমবাহের বাতালিক এবং আখনুর সেক্টর এবং আর্টিলারি এক্সচেঞ্জ অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের সাথে সাথে 1999 সালের 26শে মে চালু করা হয়। এর ফলে ভারতীয় সামরিক বাহিনী ভারী আর্টিলারি গোলাবর্ষণের মধ্যে হাজার হাজার জঙ্গি ও সৈন্যের সাথে লড়ছে এবং অতি উচ্চতায় অত্যন্ত ঠান্ডা আবহাওয়া তুষারপাতের মুখোমুখি হচ্ছে। 3 মাসব্যাপী কার্গিল যুদ্ধে 500 জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয় এবং ধারণা করা হয় প্রায় 6000 থেকে 4000 পাকিস্তানি জঙ্গি ও সৈন্যও মারা গেছে। ভারত পাকিস্তানি জঙ্গি ও নর্দার্ন লাইট পদাতিক সৈন্যদের পিছনে ঠেলে দেয়। প্রায় 70% অঞ্চল ভারত দ্বারা পুনর্দখল করা হয়। বাজপেয়ী মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন যে যদি পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ড থেকে সরে না যায়, আমরা তাদের বের করে দেব কোনো না কোনোভাবে। অর্থাৎ তিনি নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম করার কথা অস্বীকার করেননি অথবা পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছেন। পাকিস্তান ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার পর এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই এই আক্রমণ বন্ধ করতে অস্বীকার করে অথবা ভারতকে তাদের সামরিক অভিযান বন্ধ করার হুমকি দেয়। জেনারেল প্রভেজ মোশাররফকে পুনরায় ডাকা হয়। নওয়াজ শরীফ অবশিষ্ট জঙ্গিদের এলওসি বরাবর অবস্থান থেকে সরে যেতে বলেন। জঙ্গিরা শরীফের আদেশ মেনে নিতে রাজি ছিল না, কিন্তু এনএলআই সৈন্যরা প্রত্যাহার করে নেয়। জঙ্গিরা ভারতীয় সেনাবাহিনীর হাতে নিহত হয় অথবা সংঘর্ষে পিছু হটতে বাধ্য হয়, যা পাকিস্তান প্রত্যাহারের ঘোষণার পরেও অব্যাহত থাকে। অটল বিহারীর জীবনীর বাকি অংশ আরেকটি পর্বে শেয়ার করা হবে। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্বে যে সকল বিষয় জানতে পারবেন সেগুলো হলো প্রধানমন্ত্রিত্বের তৃতীয় মেয়াদ, 2001 সালে সংসদে আক্রমণ, 2002 সালে গুজরাটে সহিংসতা, নীতি, 2004 সালে সাধারণ নির্বাচন, মৃত্যু, পুরস্কার ও সম্মাননা, ব্যক্তিগত জীবন, প্রকাশিত কাজ ও উত্তরসূরি সম্বন্ধে। তো বন্ধুরা, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।